আসসালামু আলাইকুম। আজ 15ই মে 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম মেয়েদের ফাঁদে ফেলছে ইসকনের সদস্যরা। টিউলিপকে ফেরাতে উদ্যোগ নিল দুদক। মোদির গোপন তথ্য দিলেন ইমরান খান। এবার বিস্তারিত। অনেকদিন ধরে মুসলিম মেয়েদেরকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের উত্তেজনার কাছে হার মেনে যাচ্ছি। সচেতন হন প্লিজ, আর কিছু বললাম না বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস তার পোস্টের শেষে একটি লিঙ্ক যুক্ত করেন, যেখানে জানানো হয় গাজীপুরের পুবাইল থানা পুলিশ সম্প্রতি এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে, যিনি অভিযোগ অনুযায়ী মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরের মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম ঋত্বিক সাহা। তিনি রাজু সাহার ছেলে এবং গাজীপুরের সনাতনী পাড়া এলাকার বাসিন্দা। একটি সংঘবদ্ধ হিন্দু চক্র যা ইসকনের নাম ব্যবহার করছে মুসলিম মেয়েদের প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে প্রথমে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে ধর্মান্তরিত করে। এই চক্রটি একাধিক ধাপে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। ভুক্তভোগী তরুণী রোজার ভাষ্যমতে ঋত্বিক প্রথমে নিজের ধর্ম গোপন করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুরের পুবাইলে নিজ বাসায় নিয়ে গিয়ে 3 মাস ধরে জোরপূর্বক স্বামী স্ত্রীর মতো বসবাস করতে বাধ্য করে। এ সময় মুসলিম তরুণীকে হিন্দু ধর্মীয় রীতিনীতি পালন করতেও বাধ্য করা হয়, এমনকি শাখা সিঁদুর পরিয়ে হিন্দু নারীর সাজে সাজানো হয়। রোজা আরও অভিযোগ করেন, ধর্মীয় রীতিনীতি মানতে অস্বীকৃতি জানালে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই মানসিক অত্যাচারের পাশাপাশি তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়। ঘটনার পর স্থানীয় মুসলমানদের সহায়তায় থানা পুলিশ তাকে উদ্ধারে সক্ষম হয় এবং ভুক্তভোগী বর্তমানে 2 মাসের গর্ভবতী বলে জানা গেছে। রোজার পরিবার তার পাশে না দাঁড়ানোয় সে পরিবারহীন হয়ে পড়েছে। বর্তমানে তিনি বিচার চেয়ে মামলা দায়ের করেছেন। পুবাইল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছি। অনুসন্ধান থেকে আরও জানা যায়, এই চক্রটি ফেসবুকের মাধ্যমে মুসলিম মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং একই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে। ধর্মীয় সচেতন মহল মনে করছেন এই ঘটনাগুলো একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যেখানে মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। ব্রিটিশ এমপি ও দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে প্রয়োজন হলে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপকে এদিন সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে তিনি অনুপস্থিত থাকায় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া যায়নি বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ম অনুযায়ী সবাই পেয়ে থাকেন, তবে কেউ অনুপস্থিত থাকলে আন্তর্জাতিক আইনে যেটি প্রযোজ্য সেটি অনুসরণ করা হবে। চেয়ারম্যান আরও বলেন, যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই কিংবা তিনি যদি বিদেশি নাগরিক হন অথবা পলাতক থাকেন, তাহলে অবশ্যই তাকে অ্যাবস্কর্ডিং হিসেবে বিবেচনা করব। সেক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হবে। এরপর পদ্ধতিগতভাবে তাকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলের প্লট পাওয়া এবং গুলশানের একটি ফ্ল্যাট দখলের অভিযোগে মামলা করেছে দুদক। মামলায় বলা হয়, কোনো টাকা পরিশোধ না করেই তিনি স্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান 2-এর একটি ফ্ল্যাট অবৈধ পারিতোষিক হিসেবে গ্রহণ করেন। দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক দুজনকেই দেশে ফেরাতে কমিশন কাজ করছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল 2011 সালে। সেই চুক্তির আওতায় তাকে ফেরত আনা সম্ভব। আমরা আদালতের আদেশ অনুযায়ী কাজ করব। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতির পর শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকরা।
বৃহস্পতিবার বিক্ষোভকারীদের পক্ষে সাবেক সচিব মশিউর রহমান এ ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণা দিয়ে মশিউর রহমান বলেন, আগামী শনিবার আমরা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নেব। সেখান থেকে আমরা প্রেস ক্লাব যাব, প্রেস ক্লাব হয়ে সচিবালয় হয়ে পুনরায় আবার নগর ভবনে আসব। ইশরাককে মেয়র দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। কর্মসূচির অংশ হিসেবে আজ তারা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। এতে নগর ভবনে সিটি কর্পোরেশনের সকল কাজ বন্ধ থাকে। ওদিকে নগর ভবনে প্রবেশ পথগুলো বন্ধ করে দিলে ওই ভবনে থাকা সরকারের স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে ওই বিভাগের কার্যক্রম পরিচালিত হয় সচিবালয় থেকে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। আদালতের রায়ে দীর্ঘ 3.5 বছর পর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমদকে। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির। নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালের সিনিয়র সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান তাকে 466 ভোটে বিজয়ী ঘোষণা করেন। এতে আদালতের রায়ে তিনি চেয়ারম্যান হিসেবে ঘোষণা পেলেন। খোঁজ নিয়ে জানা যায় 2022 সালের 5 জানুয়ারি সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন জামাত নেতা মাওলানা সৈয়দ আহমদ। ফলাফলে তিনি জয়লাভ করেন। তবে উপজেলায় ফলাফলের কাগজপত্রে গোজামিল করে ফলাফল পাল্টে দেওয়া হয়। এরপর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল আলমকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার 3.5 বছর আগে জনগণের রায় ছিনিয়ে নিয়েছিল। আজ আদালত সেই রায় ফিরিয়ে দিয়েছেন। কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল টেম্পার করে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী ঘোষণা করে, অথচ কেন্দ্রীয় ফলাফলে স্পষ্ট আমি জয়ী ছিলাম। তিনি অভিযোগ করে আরও বলেন, উপজেলা পরিষদের ফলাফলের টেম্পারিং হয়েছে, সেখানে আমাকে 11 ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। এটি জনগণের বিজয়। আমার ইউনিয়নের বাসিন্দারা বঞ্চিত হয়েছেন, তাই আমি শুরুতেই নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছিলাম। আজ আল্লাহর রহমতে জয় পেয়েছি। এবার পাক ভারত উত্তেজনা প্রসঙ্গ। টানা 87 ঘন্টার সামরিক সংঘাতের অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। তবে এই সাময়িক বিরতি শেষ নয়। আগামী দিনে ভারতের তরফ থেকে আবারও আগ্রাসন আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান। এই প্রেক্ষিতে কারাগার থেকেই জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন তিনি। কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার ঘটনার পর কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। ইসলামাবাদ শুরু থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছিল, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালায় ভারত। তবে ভারতীয় আগ্রাসনের মুখে নীরব থাকে না পাকিস্তান। ইসলামাবাদ পাল্টা জবাব দেয়। পাকিস্তান ভূপাতিত করে ভারতের 5টি যুদ্ধবিমান। একই সঙ্গে অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ানুম মারসুস, যাতে ভারতের অন্তত 11টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এই টানা সংঘাতের অবসান ঘটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। সামরিক দিক থেকে ভারতের ক্ষয়ক্ষতি বেশি হলেও পাকিস্তান তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে। ফলে ইসলামাবাদ এই যুদ্ধবিরতিকে নিজেদের কৌশলগত বিজয় হিসেবে দেখছে। তবে পরিস্থিতি শান্ত হলেও পাকিস্তান আশঙ্কা করছে ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে নতুন করে আগ্রাসন চালানো হতে পারে। এই আশঙ্কা থেকেই কারাগারে আটক ইমরান খান জাতির উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক জনের খবরে বলা হয়েছে, কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন আলিমা খান জানান, ইমরান খান বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ পরায়ণ মনোভাব পোষণ করেন। তিনি অবশ্যই প্রতিশোধ নিতে চেষ্টা করবেন, তাই পুরো জাতিকে সতর্ক থাকতে হবে। ইমরান খান আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধমূলক জবাব শুধু জাতির মনোবল বাড়িয়েছে না, বরং কারাবন্দী ব্যক্তিদের মনেও আশার আলো জাগিয়েছে। পিটিআই কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ
ওয়াকাস আকরাম এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনীর প্রতিরোধমূলক জবাব কারাগারে থাকা নেতাকর্মীদের মনোবল দৃঢ় করেছে। তবে মোদির প্রতারণামূলক মনোভাবের কারণে আগামীতে আরও আগ্রাসনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান সরকারের সমালোচনা করে বলেন, যদি ভারতের মতো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব হয়, তাহলে দেশের রাজনৈতিক বিরোধীদের সঙ্গেও সংলাপে বসার কোনো বাধা থাকা উচিত নয়। তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারত পাকিস্তান সংলাপে উৎসাহিত করা। সরকার যদি সর্বদলীয় সম্মেলনের উদ্যোগ নেয়, পিটিআই তা নিয়ে ভাবতে প্রস্তুত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের। বুধবার সীমান্তের পাশে পাশতুর সেনা ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। শাহবাজ শরীফ বলেন, আমাদের নির্দেশ দেবেন না, পানি আমাদের লাল রেখা, আমাদের পানি সরানোর চিন্তাও করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলম সেলম পানি প্রকল্পেও আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো, আমরা আপনাদের বাগলি হার্টস সহ বড় জ্যামগুলো ধ্বংস করতে পারতাম। শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, চলুন এই আগুন নেভাই, কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনায় বসি। শাহবাজ শরীফ আরও বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি। কাশ্মীর ইস্যুতে শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে। তারপরই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান বুনিয়ানুম মারসুস নামে পাল্টা হামলা চালায়। শাহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। শাহবাজ শরীফ বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য এই অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ছি, কিন্তু আপনি কি জানেন এই সম্পর্ক একসময় ফাঁদে পরিণত হতে পারে? আপনি কার সাথে সম্পর্ক গড়ছেন, কি উদ্দেশ্যে গড়ছেন, কেন গড়ছেন, তার সঙ্গে আপনার কি কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, এগুলোর বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। যার সঙ্গে আপনি ঘনিষ্ঠ সম্পর্কে জড়াচ্ছেন তার সম্পর্কে আপনি বিস্তারিত জানেন কি? না জানা থাকলে আপনি প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কার মধ্যে রয়েছেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সম্পর্ক গড়ার আগে তার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র ১ কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। ভারতের নিয়ন্ত্রণে থাকা অরুণাচল প্রদেশের ২৭ জায়গার নতুন নামকরণ করেছে চীন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। জবাবে বেইজিং বলছে, অরুণাচলের জায়গাগুলো চীনা নামকরণের বিষয়টি চীনের সার্বভৌম সিদ্ধান্ত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান। এর আগে গত ১১ মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের ২৭টি জায়গার নতুন নামকরণ করে, যার মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি রাস্তা, ২টি নদী, একটি লেক এবং ৫টি বসতি এলাকা। মূলত চীন অরুণাচল প্রদেশকে জ্যাংনান নামে ডাকে। চীনের দাবি, অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ। ২০১৭ সাল থেকে অরুণাচলের বিভিন্ন জায়গার নতুন নামকরণ শুরু করে তারা। এর মধ্যে ২০১৭ সালে ৬টি, ২০২১ এবং ২০২৩ সালে ১৫টি এবং ২০২৪ সালের মার্চে আরও ৩০টি জায়গায় নিজেদের পছন্দের নামকরণ করে তারা। চীন বলছে, অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নামকরণ তারা নিজস্বভাবে চীনা নামে করেছে এবং এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইতিহাস, ভূগোল এবং প্রশাসনিক দিক থেকে জ্যাংনাং চীনের অংশ, তাই ওই অঞ্চলের জায়গাগুলোকে চীনা নামে ডাকা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে ভারত জ্যাংনানকে নিজের
ভূখণ্ড হিসেবে দাবি করে এবং একে অরুণাচল প্রদেশ নামে চিহ্নিত করে থাকে। অন্যদিকে চীন এই অঞ্চলটিকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের সাম্প্রতিক আগ্রাসী নীতির বিরুদ্ধে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়ার পর চীনের এই অবস্থান ভারতীয় কূটনীতির জন্য বড় ধাক্কা। তারা বলছেন ভারতের বর্তমান সরকার প্রতিবেশী প্রায় প্রতিটি দেশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। অন্যদিকে চীনের এ ধরনের অবস্থান নতুন নয়। এর আগেও বেইজিং অরুণাচলের বেশ কিছু স্থানকে চীনা ভাষায় নতুন নাম দিয়েছে এবং সেখানে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে চিহ্নিত করেছে। ভারতের পক্ষ থেকে প্রতিবারই এই দাবির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বেও বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। কৃত্রিম নামে কিছু পরিবর্তন করে বাস্তবতা বদলানো যায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর প্রায় ৪৫ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একে সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারাকে তিনি একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার নতুন নেতার সঙ্গে রিয়াদে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। খবর শাফাক নিউজের। ১৯৭৯ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৪ সালের সিরিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এবং ২০০১ সালের গৃহযুদ্ধের পর নিষেধাজ্ঞার মাত্রা আরও কঠোর হয়। নিষেধাজ্ঞার লক্ষ্য ছিলেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার। ২০২০ সালে চালু হওয়া সিজার আইন সবচেয়ে কঠোর ধাক্কা দেয় সিরিয়ার অর্থনীতিতে। এতে সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা কার্যত বন্ধ হয়ে যায় এবং বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয়। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ মূলত প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশের আওতায় থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে দিয়েছে। তবে কংগ্রেস স্বীকৃত আইন যেমন সিজার আইন এখানে বহাল আছে। তাদের সংশোধন বাতিল করতে আইন প্রণয়ন প্রয়োজন। ২০২৪ সালের শেষ দিকে আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।